আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা প্রসঙ্গ টানতে যাচ্ছি। শেখ হাসিনার আবার রাজনীতিতে প্রত্যাবর্তন। ব্যাক ইন শেখ হাসিনাস ব্যাক ইন পলিটিক্স ইন বাংলাদেশ। শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন, আবার ব্যাক করা, রাজনীতিতে ফিরে আসা। দেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত মিস্টার পিনাকি রঞ্জন চক্রবর্তী, উনি গত 22-23 ঘন্টা আগে কিছু কথাবার্তা বলেছেন এই ব্যাপারে। উনি বলেছেন শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তনের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না, উনি তেমন কোনো সম্ভাবনা নাই। বিভিন্ন আলোকে উনি আলাপ করেছেন। উনি বলছেন যে ওনার এখন বয়স চলে 77 বছর। আগামী 10 বছরের ভিতর শেখ হাসিনার রাজনীতিতে এবং আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স চলছে 77 বছর। ধরেন উনি রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন, তাইলে ওই সময় আগামী 10 বছর পরে ওনার হবে বয়স 87 বছর। এই বয়সটা ওনাকে অ্যালাউ করবে না রাজনীতিতে পুনর্বাসিত হওয়া, এবং তখন পদ্মা মেঘনা যমুনায় অনেক পানি প্রবাহিত হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। উনি যেহেতু এই 10 বছর থাকবেন না, উনি অনেকটা খাপছাড়া হয়ে যাবেন এই দেশে, যদি বেঁচে থাকেন অনেকটা এই দেশের সাথে খাপছাড়া হয়ে যাবেন, সেটা একেবারে বলা যায়। আরেকটা জিনিস হচ্ছে, শেখ হাসিনার পতনটা হয়েছে কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। একটা চরম গণ অভ্যুত্থান, ছাত্র জনতার, বিশেষ করে ছাত্র ডমিনেটেড একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনটা হয়েছে, এবং উনি যা নিয়ে কোনো রকমের বেঁচে ভারতে পলায়ন করেছেন। এটা ওনার একটা নেগেটিভ পয়েন্ট। উনি দেশে না থেকে, উনি দেশে থাকলে ওনাকে হয়তো সেফ কোনো জায়গায় দিত, এরপরে ওনার বিচার হতো। সেটা উনি না করে উনি প্রথমে হেলিকপ্টার যোগে ইয়েতে গেছেন বিমানবন্দর, এখান থেকে সামরিক বিমানে করে চলে গেছেন দিল্লিতে। দিল্লিতে এখন আছেন একটা বড় সেফ জায়গায়, জোনে আছেন। তো ভারতীয় একটা সাংবাদিক সম্ভবত ভাদুরী, উনি বলছেন যে শেখ হাসিনা ভারতে কর্মচারী, এটা ওনার বক্তব্য, ভারতীয় সাংবাদিকের বক্তব্যটা আমি বলছি। যেহেতু শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিল, ওই জন্য শেখ হাসিনার জানমালের নিরাপত্তা নিয়েছেন ভারত, ওনাকে আশ্রয় দিয়েছেন। এখন আমি আমাদের দেশের কথা বলি। শেখ হাসিনার আমলে দুর্নীতির চরম পরাকাষ্ঠা হয়েছিল বাংলাদেশ। তখন এমন দুর্নীতি এর পূর্বে বাংলাদেশে আর কোনো সময় হয় নাই। কিন্তু কথা হলো যে এত দুর্নীতির পরে প্রত্যেকটা মন্ত্রী দুর্নীতিবাজ, প্রত্যেকটা রাজনীতিবিদ দুর্নীতিবাজ, প্রত্যেকটা আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ দুর্নীতিবাজ, ছাত্রলীগ দুর্নীতিবাজ। এগুলা আমার কথা না, এগুলো আমরা যেগুলা দেখছি পত্রপত্রিকায় এবং যেগুলো আমরা টিভিতে দেখছি সেই কথাই বলছি, আমার নিজের কোনো কথা আমি বলছি না এটা। এখন জয়ের কোনো সম্ভাবনা উনি দেখছেন না, পিনাকি রঞ্জন চক্রবর্তী জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না। এই কারণে জয় এই পর্যন্ত নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে পারেন নাই এমন কোনো ক্যারিসমেটিক ইয়ে দিয়ে। যেমন তারেক জিয়া নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন, এত ঝড়ঝান্টা, এত অত্যাচারের পরও তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। যে জিনিসটা জয়ের মধ্যে চরমতম অভাব, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জয়ের মধ্যে চরমতম অভাব, শেখ হাসিনা ছেলে হিসেবে যে জিনিসটা তার হওয়া দরকার ছিল সেই জিনিসটা জয়ের মধ্যে নাই। নেতৃত্ব দেওয়ার সেই গুণাবলীটা জয়ের মধ্যে নাই। আর জয়ের সাথে জড়িত আছে টাকা পয়সার লুটপাটের দুর্নীতির একটা বড়। বিদ্যুৎ খাত থেকে প্রচুর টাকা পয়সা জয় নাকি
লুট করেছেন, যেটা আমরা দেখছি। আমি তো নিজে বলছি না, কিন্তু আমার যে কথাগুলো আমি টিভিতে দেখছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন বিদেশি মিডিয়াতে যেগুলো দেখছি, দেশি বিদেশি মিডিয়াতে, সেই কথাগুলোই বলছি। জয় আমেরিকা তো অনেকটা ভালো অবস্থায় নেই, আমেরিকাও তার অবস্থা খুব শোচনীয় হয়ে আছে এখন। তো যেহেতু জয়ের নেতৃত্ব দেওয়ার গুণাবলী নাই, জয়ের মধ্যে গুণাবলী এই পর্যন্ত দেখি নাই, নাইলে এই 15-16 বছরে জয় নিজেকে তৈরি করে নিতে পারতো, যে সময়টা তারিক জিয়া পায় না, কিন্তু তারিক জিয়া গড়ে তুলেছে নিজেকে। তারিক জিয়া একটা দলকে চালিয়েছে। ওনার মায়ের অসুস্থ ছিল, দীর্ঘদিন কারাভোগ ছিল, উনি দলের হাল ধরে এই পর্যন্ত দলকে চালিয়ে এনেছেন। এবং সামনে যদি ইলেকশন হয়ে গেলে নির্ঘাত বিএনপি ক্ষমতায় চলে আসবে, এতে কোনো ডাউট নেই। এখন জয়ের বিদ্যুতের ক্ষেত্রে জয়ের লুটপাট, ব্যাংক থেকে জয়ের লুটপাট, এগুলা সব পত্রপত্রিকার খবর, নিউজ চ্যানেলের খবর। বাংলাদেশ ব্যাংকের অনেক টাকার লুটপাটের মধ্যে জয়ের যোগসাজশ আছে বলে শোনা যায়। এবং সামিট গ্রুপের মাধ্যমে জয় অনেক টাকা উঠিয়ে নিয়েছেন। জয়, তার ফুফু, তার খালা শেখ রেহানা, এর মধ্যে পুতুলেরও জড়িত আছে, শেখ হাসিনার জড়িত আছে শোনা যায়। আর এখন বাকি থাকছে পুতুল, শেখ হাসিনার মেয়ে পুতুল। পুতুলের ব্যাপারেও দুর্নীতির ব্যাপারে কিছু আঁচ করা যায়। আর পুতুল নিজেকে রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে পারেন নাই। পুতুল একটা জাতিসংঘের একটা পদে আছে, ভারতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এই পদটা থাকে কিনা সেটা জানি না, কারণ এই পদে থাকার ব্যাপারে সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা আপত্তি আছে পুতুলের ব্যাপারে। তো পুতুল যেহেতু এতদিন কোনো নেতৃত্ব দিতে পারে নাই, পুতুলের ইয়েটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আসি আমরা শেখ রেহানার ক্ষেত্রে। শেখ রেহানা নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিত নিজেকে করতে পারেনি, এত সুযোগ সুবিধা থাকার পরে নিজেকে শেখ হাসিনা অল্টারনেট করে তুলতে পারেননি। আর উনার বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ শেখ রেহানার, মামলাও আছে দুর্নীতির এবং হত্যার মামলা আছে। তাইলে এই ক্ষেত্রে শেখ রেহানাও বাদ পড়ে যাচ্ছেন। তাইলে দেখা যাচ্ছে আওয়ামী পরিবারের মধ্যে অন্য কোনো জ্যেষ্ঠ ব্যক্তি নেই যারা সবার সাথে দুর্নীতির আছে, এবং ইয়াং জেনারেশনের মধ্যেও নেই। আর কি করে রাজনীতি করবে আওয়ামী লীগের নতুন লোক এসে? কারণ যে দলটার সাথে এখন তকমা লাগিয়ে থাকবে হত্যাকারী, 2,500 থেকে 3,000 মানুষের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড 1 নম্বর, 2 নম্বর হেফাজতের হত্যাকাণ্ড, 3 নম্বর বিভিন্ন রকম সাগর রুনি, এই সমস্ত হত্যাকাণ্ড, এগুলো বিচার করা নেই। এবং 4র্থ নম্বর হচ্ছে জুলাই, এই বছরের আগস্ট মাসে 2024-এর জুলাই আগস্ট মাসের প্রচুর পরিমাণ ছাত্র হত্যাকাণ্ড, ছাত্র জনতা এবং শিশুরা পর্যন্ত রেহাই পায় না এই দল থেকে, আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে এবং শেখ হাসিনা থেকে। শেখ হাসিনার নির্দেশেই সব কিছু হয়েছে, যেহেতু উনি দলের সুপ্রিম কমান্ডার ছিলেন। এটা স্বাভাবিক জিনিস। বিচারে যখন আসবে তখন এগুলো সব কিছু চলে আসবে। এগুলো আমি আবার বলছি, এগুলো আমার নিজের মনের কোনো কথা না, আমি জাস্ট ব্যক্ত করছি যেগুলো শুনছি সেগুলো। এবং পিনাকি রঞ্জন চক্রবর্তীর, ভারতের সাবেক রাষ্ট্রদূত, উনি অনেক অভিজ্ঞ রাষ্ট্রদূত, বাংলাদেশের সাথে দীর্ঘদিন রাষ্ট্রদূত হিসেবে ছিলেন এবং ডেপুটি হাইকমিশনার হিসেবে দীর্ঘদিন ছিলেন, এবং শেখ হাসিনার অনেকটা ঘনিষ্ঠ একজন মানুষের মতো ওনাকে ধরা হয়, যেটা শুনে যেটা জানা গেছে। তো এর মধ্যে আওয়ামী লীগের হাল কেউ ধরতে পারবে না, ওইরকম কোনো লিডার তৈরি করে যায়নি শেখ হাসিনা। শেখ হাসিনার অবর্তমানে এমন কোনো সিনিয়র নেতাদের মধ্যে অনেকে বুড়ো হয়ে গেছেন এবং অনেকের সাথে ম্যাক্সিমাম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। মানুষ এখন আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ শুনতে চায় না নামটা, শেখ হাসিনার নামটা শুনতে চায় না, আওয়ামী লীগ নামটা শুনতে চায় না। সেটা আপনারা যদি একটু যাচাই বাছাই করেন, দেশে একটা জনমত নেন, সেটা আপনারা বুঝতে পারবেন। আমার কথার মূল্য না দিয়ে আপনারা একটা জনমত যাচাই করেন, বুঝতে পারবেন যে আওয়ামী লীগের বর্তমানে জনপ্রিয়তা কোথায় নিয়ে ঠেকেছে, মাটিতে পড়ে গেছে। এই জনপ্রিয়তা উঠতে উঠতে আমরা ধরেন আরও 10 বছর পরে আওয়ামী লীগের একটা সম্ভাবনা দেখব।
তখন মানুষ চিন্তা করবে আওয়ামী লীগ কি ক্ষমতায় আসতে দিবে না কি, কারণ তাদের সাথে এই সমস্ত হত্যাকাণ্ডের এগুলি বিচার টিচার হয়ে যেতে হবে। বিচার হওয়ার পরে এই প্রশ্নগুলো আসতেছে, আর নাহলে কোনো উপায় থাকবে না আওয়ামী লীগের এই রাজনীতিতে পুনর্বাসিত হওয়া। অন্য যে নামে আসুক, কিন্তু মানুষগুলো যখন দেখবে তখন বলবে যে এরা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আওয়ামী লীগের সাথে এখন যেমন জাতীয় পার্টিকেও একই কাতারে সামিল হয়ে গেছে। জাতীয় পার্টির অস্তিত্ব বিলুপের পথে, এখন কোনো অস্তিত্ব নেই এখন। তো শেখ হাসিনার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে there is no possibility for শেখ হাসিনা in future after 10 years also to come back in politics, in Bangladesh politics. বাংলাদেশের পলিটিক্সের মধ্যে শেখ হাসিনা আগামী 10 বছর পরও তেমন একটা সুযোগ থাকবে না ফিরে আসার জন্য, যেটা তার দুর্নীতির কারণ, তার স্বেচ্ছাচারিতার কারণ, তার ডিক্টেটরশিপের কারণ, স্বৈরাচারী মনোভাবের কারণ, তার মানুষ হত্যার কারণ। এই সমস্ত সব কিছু অ্যাকুমুলেট করলে এগুলো শেখ হাসিনার পুরোপুরি নেগেটিভে যাবে, বিপক্ষে চলে যাবে, যার কারণে শেখ হাসিনার পক্ষে আর সম্ভাবনা। পিনাকি রঞ্জন চক্রবর্তী বাবু যেমন দেখছেন সাবেক অ্যাম্বাসেডর ভারতের, আমি একই রকম, আমার মনে একই রকমই আছে। কারণ হত্যাকাণ্ড এগুলার, যে মানুষ হত্যা করতে পারে সেই মানুষ দেশের নেতা হতে পারে না, যাই হোক। আর আমি এমনও দেখি নেই কোনো ডিক্টেটর পড়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার পুনর্বাসিত হয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন সারা দুনিয়ায়, একটু খোঁজখবর নিয়ে আমাকে একটু কমেন্টে মন্তব্য করলে আমি খুশি থাকবো। শেখ হাসিনা আমার সাথে কোনো শত্রুতা নেই। শেখ হাসিনার, জিয়া রহমানের আমার সাথে কোনো শত্রুতা নেই, খালেদা জিয়ার আমার সাথে শত্রুতা নাই কোনো, শেখ মুজিবের সাথে আমার কোনো শত্রুতা নাই, জামাতের নেতাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমি যেগুলো একটা অ্যানালিটিক্যাল দিকগুলো যা বিশ্লেষণ করছি এবং আমার নিজের মন থেকেও আমি কিছু কথা বলেছি এখানে। তো there is very zero possibility for Sheikh Hasina to come back again in politics, because if everything I will remove, the one thing we can count that age is the main factor. অন্যগুলো আমরা ছেড়ে দিলেও বয়সটা শেখ হাসিনার বিপক্ষে চলে যাবে, এটা ফ্যাক্টর কাজ করবে না। 87-88 বছরে একজন বয়স্কা মহিলা, সে তো হাঁটতেই পারবে না, সে তো ভালো করে হাঁটতেই পারবে না, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যাবে। যদি বাঁচিয়ে থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে, भयात मत सब अल्लाह रूप। धन्यवाद। एक बात मैंने एक कोटेशन में रखा, ये शेख हसीना क्या दोबारा सियासत में आएगा? पॉसिबिलिटी है बांग्लादेश का सियासत में, बांग्लादेश का पॉलिटिक्स में शेख हसीना क्या दोबारा आएगा? एक चीज़ जो है, पिनाकी रंजन चक्रवर्ती, उन्होंने बांग्लादेश में भारत का प्रीवियस एम्बेसडर और बहुत एक्सपीरियंस गाय इन बांग्लादेश पॉलिटिक्स, अबाउट बांग्लादेश, ही इज़ अ वेरी एक्सपीरियंस गाय अबाउट बांग्लादेश पॉलिटिक्स। शेख हसीना के साथ उनको भी बहुत एकदम गहरी एक संपर्क रिश्ता था। तो उन्होंने जो बोला वही भी बोला, उन्होंने कोई पॉसिबिलिटी नहीं देखा शेख हसीना को जो दोबारा आफ्टर 10 ईयर्स दोबारा, अभी तो 10 साल के अंदर तो ये मुमकिन नहीं है, 10 साल के बाद में भी कोई पॉसिबिलिटी नहीं देख रहा, कोई संभावना नहीं देख रहा जो राजनीति सियासत में आएगा दोबारा शेख हसीना। इसका वजह है शेख हसीना का करप्शन, आवामी लीग का करप्शन, आवामी लीग का मिनिस्टर का करप्शन, आवामी लीग का एमपी का करप्शन, आवामी लीग छात्रलीग का करप्शन, और इन लोगों का डिक्टेटरशिप, इन लोगों का स्वैरतांत्रिक मतवाद, फैसिस्ट मतवाद, डिक्टेटरशिप, ये सब कुछ मिलकर ये शेख हसीना और आवामी लीग का फेवर में नहीं आएगा अगला 10 साल का अंदर। ठीक है, हम मान रहा अगला 10 साल का अंदर ये फेवर में नहीं आएगा, लेकिन 10 साल का बाद में क्या होगा हम ज़रा सोचता। 10 साल का बाद में शायद पब्लिक सोचेगा जो शेख हसीना और उस वक्त जिंदा रहने से पॉलिटिक्स में देगा और नहीं देगा करने, ये क्यों इलेक्शन होगा, सच्चा इलेक्शन होगा, इसमें पब्लिक का वोट का ज़रूरत होगा। तो पब्लिक चुनेगा, उस वक्त पब्लिक अगर देता तो आएगा, नहीं देता तो नहीं, लेकिन संभावना कम है नहीं है। उस वक्त उनका शेख हसीना का उम्र हो जाएगा 10 साल का बाद में 87 बरस उम्र हो जाएगी। इतना साल का उम्र बहुत बुढ़ी एक औरत हो जाएगी। उस वक्त उनको चलने फिरने का आदत नहीं रहेगा, कैपेबिलिटी नहीं रहेगा, क्षमता नहीं रहेगा।
तो कैसे पॉलिटिक्स करेगा। तो ठीक है, हम शेख हसीना का भी छोड़ रहा। शेख रेहाना उनका बहन, ये 15, 16, 20 साल से शेख रेहाना खुद को एज ए पॉलिटिशियन बनवाने नहीं पाया, कामयाब नहीं हुआ, कोशिश भी नहीं किया, और बहुत सारा ज़्यादा करप्शन का उंगली है ये शेख रेहाना के ऊपर, बहुत ज़्यादा करप्शन का। तो शेख रेहाना आ नहीं सकेगा। ठीक है, अभी शेख हसीना का बेटा जॉय का ऊपर बहुत सारी करप्शन का मामला है, बहुत सारी करप्शन का, विद्युत, इलेक्ट्रिसिटी से, बैंक से, बांग्लादेश बैंक से, इस्लामी बैंक से, बहुत सारे बैंक से इन लोग, ये पेपर में आया और न्यूज़ अखबार में आया, न्यूज़ में आया, टीवी में आया, जो उन्होंने बहुत पैसा यहाँ से लोपाट कर दिया, सब पैसा उन्होंने मार दिया, बहुत पैसा ले गया यहाँ से जॉय। तो ये सब मिलकर जॉय को एक लीडरशिप होने का जो क्वालिटी तारिक जिया का पास है, वो क्वालिटी जॉय के पास नहीं है। होने से इतना साल में हम लोग देखता जॉय के पास वो नेतृत्व, लीडरशिप देने का क्वालिटी, वो चीज़ जॉय के पास नहीं। ठीक है, अभी हम देखता शेख हसीना गया, शेख रेहाना गया, जॉय गया, पुतुल के बारे में सोचा। पुतुल के ऊपर भी करप्शन का मामला है, और अभी जो इंडियन गवर्नमेंट है पुतुल के ऊपर संतुष्ट नहीं है। क्यों? पुतुल जो रिप्रेजेंट कर रही है, बांग्लादेश का रिप्रेजेंट कर रहा, तो इतना करप्टेड एक पार्टी का, एक फैसिस्ट प्राइम मिनिस्टर का बेटी अभी बांग्लादेश का रिप्रेजेंट कर नहीं सकता। इसलिए बांग्लादेश का इंडियन गवर्नमेंट यूनाइटेड नेशन में खत भेजा जो पुतुल के बारे में। बांग्लादेश गवर्नमेंट पुतुल बिना डायरेक्ट खुद करने के लिए कोशिश कर रहा, तो यूनाइटेड नेशन में पत्र भेजा, जो खत भेजा, संदेश भेजा, तो पुतुल भी याद चला गया। पुतुल के पास इतना पॉलिटिक्स में इतना इन्वॉल्व होने का वजह हम लोग नहीं देखा ये 16 साल में। अभी आगा बांग्लादेश का जो आवामी लीग का सीनियर जो लीडर है, इन लोगों के पास एक भी लीडर हमारा नज़र में नहीं आ रहा, और हर लीडर का बारे में बोला जो करप्शन का दवा है हर लीडर के ऊपर। तो ऐसे कोई लीडरशिप शेख हसीना का, इंस्टेड ऑफ शेख हसीना, ऐसे कोई लीडरशिप ग्रो नहीं हुआ बांग्लादेश आवामी लीग, और होने नहीं दिया। शेख हसीना नहीं हुआ, सबसे बड़ा होने नहीं दिया। अभी छात्र लीग का, वही यंग जनरेशन में भी जो छात्र लीग है, उनके ऊपर भी करप्शन का दवा है। तो अभी कर नहीं पाने से क्या करेगा शेख हसीना को? हम देख रहे शेख हसीना का पॉसिबिलिटी नहीं है, और आवामी लीग का अगला 10 साल में पॉसिबिलिटी नहीं होगा। क्यों? आदमी अभी आवामी लीग नाम सुनने नहीं चाहता, आदमी आवामी लीग के बारे में, आवामी लीग का नाम सुनने भी नहीं चाह रहा, इतना गुस्सा है आदमी। और शेख हसीना को नाम भी सुनने नहीं चाह रहा अभी आदमी बांग्लादेश का कौन। आप लोग एक जनमत लेने से, आप लोग समझ में आएगा, आप लोगों को मेरा बात, मैं क्या बोल रहा, वो सच निकालेगा मैंने क्या बोल रहा। और ये खाली मेरा नहीं, ये पिनाकी रंजन चक्रवर्ती, एक्स एम्बेसडर ऑफ इंडिया, उन्होंने भी ऐसी बात बोला। तो शेख हसीना के ऊपर जो इतना सारी करप्शन का मामला है, फैसिस्ट का मामला है, डिक्टेटरशिप का मामला है, और हत्याकांड, बहुत सारी स्टूडेंट को मारा, आम जनता को मारा, छोटा बच्चा भी उनका हाथ से रिहाई नहीं मिला। तो मर्डर केस शेख हसीना का अगेंस्ट में खूनी का मर्डर केस है, उनका खिलाफ 150-200 मामला हो गया, तकरीबन 125 से 150 मामला है मर्डर केस। ये सब कुछ निकल के शेख हसीना फिर दोबारा आ गई। ये सब कुछ शेख हसीना का फेवर में नहीं आ रहा, उनका अगेंस्ट फेवर में जा रहा। तो ये ठीक है, ये सब कुछ हम देख रहा। ये अगला समय 10 साल में क्या होगा, पद्मा मेघना जमुना में बहुत पानी गुजर जाएगा। हुआ तो हम लोग
देखूंगा अगर हम लोग जिंदा रहे तो हम जिंदा रहे तो देखूंगा 10 साल का बाद क्या होगा, आवामी लीग का पॉसिबिलिटी होगा नहीं होगा। धन्यवाद। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू।